ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি একটি কোরিয়ান মডার্ন ড্রামা নিয়ে এসেছি, যে ড্রামাটির নাম হোয়েন দ্য ফোন রিংস। ড্রামাটি অনেক সুন্দর, এই জন্য আমি ড্রামাটিকে সিলেক্ট করেছি। আমি যেহেতু নাম বলে দিয়েছি, তাই কেউ কমেন্টে ড্রামার নামটা লিখো না, ঠিক আছে? চলো ড্রামা শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে রাতের বেলা কোরিয়ার ব্যস্ত শহরকে দেখানো হয়। এরপরে আমাদের ড্রামার মেল লিড একটি পার্টিতে আসে। এই হলো আমাদের মেল লিড, যার নাম বেক সায়ন। এখানে সবাই তাকে দেখতে থাকে, কারণ সে হলো কোরিয়ার একজন স্পোক্স পারসন, অর্থাৎ একজন সেলিব্রিটি। তাই সবাই তাকে দেখছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরেকটি মেয়ে আসে। এই হলো আমাদের মেইন ফিমেল লিড, যার নাম হিজু। হিজু সায়নের হাত ধরলে সবাই বলতে থাকে এদের মধ্যে কি সম্পর্ক। সায়ন হিজুকে ধীরে ধীরে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এরা আমাকে দেখছে, তোমাকে না। আরেকটা জিনিস মনে রাখবে, কোনোভাবেই যাতে আমাদের মধ্যে সম্পর্ক বাইরে কেউ জানতে না পারে। এরপরেই তারা একসঙ্গে উপরে যেতে থাকে। এখান থেকে সিন চলে যায় একদিন আগে। আমরা একটা নিউজ চ্যানেলকে দেখতে পাই, যেখানে নিউজ কভার হচ্ছিল। এখানে আমরা হিজুকে দেখি, যে কিনা একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। এখানে আমরা জানতে পারি হিজু শুনতে পায়, তবে কথা বলতে পারে না, আর এই কারণেই সে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। বর্তমানে খবর পড়ার সময় হঠাৎ করেই একটা গ্লিচের কারণে স্ক্রিনে শুধুমাত্র হিজুর মিডল ফিঙ্গার দেখা যায়, যার কারণে চ্যানেলের ডিরেক্টর প্রচন্ড বিরক্ত হয়ে যায় আর নিউজ তাড়াতাড়ি বন্ধ করে দেয়। খবর পড়া মেয়েটি হিজুকে বলে, তুমি অনেক ভালো একটা কাজ করেছো, এই ডিরেক্টরটা আমার একদম অপছন্দ, তাকে তুমি মিডল ফিঙ্গার দেখিয়ে দিয়েছে। এরকম আমাদের যাদের পছন্দ না হয় তাদেরকে সরাসরি মিডল ফিঙ্গার দেখিয়ে দেওয়া উচিত। একটু পরেই তাদের কাছে খবর আসে, আজ স্পোক্স পার্সনের ব্রিফিং শুরু হবে, অর্থাৎ সায়ন বক্তৃতা দেবে। এই বক্তৃতার সাইন ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার প্রয়োজন নেই, তাই হিজুকে তারা চলে যেতে বলে। একটু পরেই বড় পর্দায় সায়নকে দেখা যায় যে বক্তৃতা দিচ্ছিল, তবে হিজু তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে আসে। সায়ন বক্তৃতা শেষ করে নিজের অফিসের সবাইকে বলতে থাকে সকল নিউজ চ্যানেলের হেডলাইনগুলো ভালো করে দেখতে, আর সবচেয়ে বেশি কোন বিষয়ে কমেন্ট করা হচ্ছে, অর্থাৎ জনগণ এই বিষয়ে কিভাবে রিয়াক্ট করছে সেগুলো ভালোভাবে অবজার্ভ করতে। এদিকে আমরা হিজুকে দেখি যে তার মায়ের সাথে তার শাশুড়ির সঙ্গে কথা বলতে এসেছে। শাশুড়ি তাকে বলে, তুমি এবার চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকো আর সায়নকে সাপোর্ট করো, কারণ ইলেকশন আসতে চলেছে। ওই আশাতে তুমি কোনোদিনও থেকো না যে তুমি তোমার স্বামীর নাম নিয়ে গর্বের সাথে বাইরে ঘুরে বেড়াবে। আর ডাক্তার কি বললো, তুমি কি আর কখনোই কথা বলতে পারবে না? হিজুর মা বলে, কথা বলাটা কি দরকার? হিজুর শাশুড়ি তখন বলে, এটা অবশ্য ঠিক, তোমার চুপ থাকাটাই ভালো। এই বলে সে সেখান থেকে চলে যায়। হিজুর মা হিজুর উপর রাগ দেখাতে থাকে, কারণ হিজুর শাশুড়ি তাকে একদমই সম্মান করে না। সে তাকে বলে, তুমি নিজের স্বামীকে নিজের দখলে আনতে পারোনি, এই জন্যই তোমাকে আর আমাকে এত কথা শুনতে হয়। এরপরে হিজুকে দেখা যায় যে চুপ করে গাড়িতে বসেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল। হিজু গাড়ি চালাতে শুরু করে, তবে হঠাৎ করেই তার গাড়িতে কিছু সমস্যা দেখা যায়। তার গাড়ি খুবই স্পিডে চলছিল আর ব্রেক কাজ করছিল না। একসময় হিজু গাড়ি ঘুরিয়ে থামিয়ে দেয়। হিজু দেখতে পায় তার গাড়ি পুরোপুরিভাবে লক হয়ে গেছে। সে কথাও বলতে পারে না, তাই চিৎকার করে কাউকে ডাকতেও পারছিল না। সে বের হওয়ার অনেক চেষ্টা করছিল, তবে তখনই দেখা যায় সামনে দিয়ে একটি বড় ট্রাক আসছে, কিন্তু সেটা সাইড দিয়ে চলে যায়। হিজু প্রচন্ড ভয় পেয়েছিল। সে যখন চারদিকে দেখে, তখন মুখে মাস্ক পরা একটি লোককে সে দেখতে পায়। লোকটি ধীরে ধীরে হিজুর গাড়ির কাছে আসে, আর আশ্চর্যভাবে সে তার গাড়ির দরজা খুলে তার গাড়ির ভেতর ঢুকে পড়ে। একটু পরে সায়নের কাছে একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে। সায়ন সে ফোন রিসিভ করলে সেই লোক বলতে থাকে, তুমি কি বেক সায়ন? সায়ন বলে, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান? এটা ছিল সেই কিডন্যাপার। সে বলে, তোমার স্ত্রী আমার হাতে আছে, আর আমি এখন তোমার স্ত্রীকে মেরে ফেলবো। এটুকু বলার সাথে সাথে সায়নের ফোন কেটে যায়, কারণ তার ফোনে চার্জ ছিল না। সে ফোন চার্জে লাগিয়ে প্রথমে তার মাকে কল করে, এরপর জিজ্ঞেস করে তার মায়ের সঙ্গে হিজুর দেখা হয়েছে কিনা। এরপর সায়ন তার শাশুড়িকে কল করে আর বলে, আম্মু আপনি কি হিজুকে দেখেছেন? হিজুর মা বলে, আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি, খাবার খাওয়ার পরে আমি ওকে বাড়িতে পাঠিয়ে দেবো। এখানে হিজুর মা মিথ্যে কথা বলেছে, কিন্তু এতে সায়ন সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে এই কলটা হয়তো কোনো প্র্যাঙ্ক কল। এরপরে সেই কিডন্যাপার আবারও কল করে। এই নাম্বারের প্রথম 3টা সংখ্যা ছিল 406। সায়ন জিজ্ঞেস করে, তুমি কি ওকে মেরে ফেলেছো? তুমি কি জানো আমার স্ত্রীকে? কিডন্যাপার বলে, তুমি কি বুঝতে পারছো না যে আমি সত্যি কথা বলছি? তুমি কিন্তু ভুলেও ফোন কেটে দিও না। সায়ন বলে, আমি ফোন কেটে দেব, তোমার যা খুশি। তবে আমরা দেখতে পাই এই সব কথাই হিজু শুনছিল, কারণ ফোন লাউড স্পিকারে ছিল। ফোন কেটে দেওয়ায় কিডন্যাপার ভীষণ রেগে যায়। সে বলে, আপু তোমার কি মনে হচ্ছে? সে একটা দড়ি দিয়ে হিজুর গলায় টান দিয়ে ধরে, এরপর আবার ছেড়ে দেয় আর বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনো মজা করছি না। তাহলে তোমার স্বামীর কেন মনে হচ্ছে যে আমি মজা করছি? তোমার স্বামীর কি আরো কোনো স্ত্রী আছে নাকি? তবে যাই হোক, তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে, নয়তো তুমি এতদিন বেঁচে থাকতে না। আপু তুমি কি মোবাইলটা দেখেছো? এটা দিয়ে শুধুমাত্র সায়নকেই কল করা যায়।
আর এটা যে ভয়েস কোয়ালিটি সেটা অটোমেটিক, যে কেউ কথা বললে ভয়েস একই রকম শোনাবে। এর মধ্যে VPN কানেক্ট করা আছে। 10 মিনিটের কম যদি কথা বলো তাহলে এই ফোন কখনোই ট্রেস করা সম্ভব না। আমি এত কিছু প্ল্যান করেছি, তাহলে তোমার স্বামীর কেন মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি? আচ্ছা চলো আরেকবার কল করি। এরপরে বারবার সে সায়নকে কল করতে থাকে, তবে সায়ন কল ধরে না। সায়নের এক অ্যাসিস্ট্যান্ট ভুল করে কলটা রিসিভ করে ফেলে, যার কারণে বাধ্য হয়ে সায়নকে কথা বলতে হয়। সায়ন জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এখনো ওকে মারোনি? তুমি তাড়াতাড়ি করছো না কেন? তাড়াতাড়ি করো, আর ওকে মেরে ডেড বডি কোথায় ফেলেছো আমাকে জানিয়ে দিও। এই কথা বলেই সায়ন ফোন কেটে দেয়। হিজু এই কথা শুনে ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। আর কিডন্যাপার তো পাগল হয়ে যায়। সে চাকু দিয়ে হিজুর সিটের উপর আঘাত করতে থাকে। একটা আঘাত হিজুর ঘাড়ে গিয়ে লাগে। তবে হিজু এবার একটানা গাড়ি চালাচ্ছিল। গাড়ির স্পিড প্রচন্ড বেড়ে যায় যে কিডন্যাপার পর্যন্ত হিজুকে থামতে বলে। তবে এরপর গাড়ি রাস্তার একটা বিটের সঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট করে ফেলে। কিডন্যাপার অজ্ঞান হয়ে যায় আর হিজু সেভাবেই থাকে। গাড়ির রেডিওতে সায়নের বক্তৃতাই বাজছিল, যেটা সায়ন লাইভ করছিল। এরপর সায়ন যখন বাইরে আসে, গাড়িতে বসে সে দেখতে পায় ওই একই নাম্বার থেকে তার ফোনে অনেকগুলো কল এসেছে। তখনই তার কাছে তার একজন বন্ধু আসে, যে একটা রিপোর্টার। তবে সায়ন তার সঙ্গে কথা বলতে চায় না, সে সেখান থেকে চলে যেতে চায়। তবে আবার ফিরে আসে আর বলে, আমার তোমার একটা সাহায্যের দরকার। এরপরে সে তাকে গাড়িতে নিয়ে যায় আর গাড়ি প্রচন্ড স্পিডে চালাতে থাকে, যার কারণে তার সেই বন্ধু জীবন নিয়ে শঙ্কায় পড়ে যায়। সায়ন গাড়ি চালাতে চালাতে নাম্বারটা দেখিয়ে বলে, এই নাম্বারটাকে ট্রেস করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা একটা স্ক্যামার। আর সে জানতে চায় এই স্ক্যামার তার নাম্বার কোথায় পেল। অন্যদিকে আমরা বাড়ির সিন দেখি, যেখানে হিজু বাড়িতে চলে এসেছে। সে গোসল করে তার আঘাতগুলোকে ভালো করে দেখে। এরপরে তার গলার ভেতরে যে আঘাতটা লেগেছে সেটাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। একটু পরে হিজু রান্না করছিল, তখন সায়ন সেখানে আসে। সায়ন তাকে দেখে অনেকটা শান্তি পায়। প্রথম কথাটাই সে কি বলে জানো? সে বলে, তুমি দেখছি বেঁচে আছো। একবার ভেবে দেখো হিজুর তখন কেমন লাগছে। সায়ন বলে, একজন আমাকে ফোন করে বলল সে নাকি আমার স্ত্রীকে মেরে ফেলবে, তবে তুমি তো দেখছি বেঁচে আছো, আবার ভালো আছো। কিন্তু বুঝলাম না রান্না কেন করছো? তুমি তো তোমাদের বাড়ি থেকে খাবার খেয়ে আসার কথা। কিন্তু তোমরা তো জানোই হিজু কথা বলতে পারে না, আর সে কিছু বলার চেষ্টাও করে না। এরপরে সায়নের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে বলে এটা একটা প্রাইভেট নাম্বার এবং এই নাম্বার ট্রেস করতে হলে তাকে কমপক্ষে 10 মিনিট কথা বলতে হবে। তার বন্ধুও তাকে একই কথা বলে মেসেজ করে। হিজু এসব কিছুই শুনছিল। সায়ন ভেতরে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওটা ছেলে না মেয়ে সেটা দেখতে হবে না, কারণ আমি জানি ওটা একটা ফাজিল ছেলে ছিল। আর এদিকে হিজু তার রান্না করা খাবারগুলো একা একাই খেয়ে নেয়। এর কারণটা আমি তোমাদেরকে বলে দিই। আসলে সায়ন সবসময় খুব সকালে অফিসে চলে যায় আর রাতে দেরিতে বাড়িতে আসে। কখনোই সে বাড়ির খাবার খায় না। তাদের বিবাহিত সম্পর্ক এমন কেন সে বিষয়ে আমরা পরে জানতে পারবো। একটু পরে সায়ন আসে আর বলে, এখানে আসো, আমার তোমার সাথে কথা আছে। তবে হিজু যায় না। সায়ন এরপর নিজেই সেখানে আসে আর বলে, কাল আমাদের ব্রিটিশ এম্বাসিতে একটা পার্টিতে যেতে হবে। হিজু তার দিকে তাকালে সায়ন বলে, ওই লোকের স্ত্রী কানে শুনতে পায় না, তাই আমাদের একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার প্রয়োজন। এজন্যই তুমি যাচ্ছ, এতে এত ভাবার কিছু নেই। এই বলে সায়ন চলে যায়। হিজু ঘরে আসলে দেখতে পায় তার মা তাকে টেক্সট করেছিল, যেখানে সে লিখেছিল, তুমি আমার কল কেন ধরছো না? সায়ন তোমার কথা জিজ্ঞেস করেছিল, বাড়িতে গেলে বলো যে তুমি এখান থেকে খেয়ে গেছো। এরপরে তার মায়ের কল আসে। হিজু কলটা রিসিভ করে ফেলে দেয়। তার মা বলতে থাকে, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, স্কিনের ট্রিটমেন্ট করতে হবে, এতগুলো বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো কেন প্রেগনেন্ট হলে না সেটা দেখতে হবে। হিজু ফোনটা বালিশের নিচে রেখে দেয়। এরপর সে আজকের তারিখটাকে গোল করে দাগ দিয়ে দেয় আর মনে করে তাদের বিয়ের দিনটার কথা। এখান থেকে সিন চলে যায় 3 বছর আগে, যেদিন সায়ন আর হিজুর বিয়ে হয়েছিল। সায়ন হাতে কতগুলো কাগজ নিয়ে হিজুর কাছে আসে আর বলে, এগুলো খোলো, তুমি কোনো বউ না, তুমি একজনের অনুপস্থিতি এখানে এসেছো। আসলে সায়নের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল হিজুর বড় বোন ইনার সাথে, কিন্তু ইনা বিয়ের আগের দিন পালিয়ে যায়। তাই বাধ্য হয়ে হিজুকে সায়নকে বিয়ে করতে হয়, কারণ তাদের বিয়েটা ছিল পারিবারিক মাধ্যমে পলিটিক্যাল একটা বিয়ে, যাতে দুই পরিবারেরই নিজেদের সুবিধা হয়। আর বিয়েতে দেখতেই পাচ্ছ শুধুমাত্র এরা দুজনই ছিল, আর কেউ উপস্থিত ছিল না, কারণ সায়ন কোনোভাবেই জানতে চায় না যে তার স্ত্রী কে, সেটা বাইরের মানুষ জানুক। হিজুর আগে তার পোশাক সব খুলতে থাকলে সায়ন আবার বলে, সব খুলে ফেলবে নাকি? সে নিজের কোটটা হিজুকে পরিয়ে দেয়। এরপরে কাগজগুলো দিয়ে বলে, এগুলোতে কিছু শর্ত লেখা আছে যেগুলো তোমাকে মানতে হবে। সায়ন বলে, সব পড়ার দরকার নেই, 3টা জিনিস মনে রাখবে। প্রথম হলো, বউ আগে কখনো ডিভোর্সের কথা বলতে পারবে না। দ্বিতীয় হলো, বউ কাউকে বলতে পারবে না যে সে কার স্ত্রী, বা সায়নের নাম নিয়ে সে কোনো কিছু করতে পারবে না। তৃতীয়, এই 2 শর্তের মধ্যে যদি কেউ শর্ত ভাঙে তাহলে তাকে 2 বিলিয়ন ওন দিতে হবে। হিজু এ সকল শর্তে রাজি হয়ে যায় আর সেখানে সাইন করে দেয়।
সায়ন আংটি পরানোর জন্য হিজুকে উঠতে বলে, তবে হিজু সেখানেই বসে থাকে। সায়ন বুঝতে পারে হিজু অনেক বেশি জেদি। সে নিজেই তখন হাঁটু গেড়ে বসে তাকে আংটি পরিয়ে দেয় আর বলে, ভুলেও এই স্বপ্ন দেখো না যে আমরা বিবাহিত। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। তুমি শুধুমাত্র আমার কাছে একটা হস্টেজ, যেটা তোমার পরিবার আমার কাছে রাখতে দিয়েছে। হিজু শুধুমাত্র তাকে দেখতে থাকে। এই ছিল তাদের বিয়ের কাহিনী। যাই হোক, এরপরে পরদিন তারা সেই ব্রিটিশ এম্বাসির পার্টিতে যায়, যে পার্টি আমরা একদম এপিসোডের শুরুতে দেখেছি। তারা সেই ব্রিটিশ দম্পতির কাছে দেখা করতে যায়। সেই ব্রিটিশ মহিলা হিজুকে সায়নের স্ত্রী বলে, কিন্তু হিজু তাকে বলে যে সে শুধুমাত্র এখানে ইন্টারপ্রেট করার জন্য এসেছে, সায়নের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ব্রিটিশ লোক সায়নকে বলে, আপনার স্ত্রী তাহলে কোথায়? সায়ন বলে, আসলে আমার স্ত্রীরও একটা ডিজিব্যালিটি আছে। ব্রিটিশ লোক বলে, আমি তাকে একবারও দেখিনি। সায়ন বলে, আমার স্ত্রী আমার দুর্বলতা। এটা শুনে হিজুর খুবই খারাপ লাগে। ব্রিটিশ লোক বলে, কেন? তার ডিজেবিলিটির জন্য? সায়ন বলে, আমার উপর প্রায় বিভিন্নভাবে অ্যাটাক হয়। আমি চাই না আমার স্ত্রীকে মানুষ দেখুক, জানুক। তাহলে আমার কারণে তার জীবনেও অনেক সমস্যা হবে। আমি তার জীবন কোনোভাবেই রিস্কে ফেলতে চাই না। ব্রিটিশ দম্পতি তো এই উত্তর শুনে ভীষণ খুশি হয়, তবে হিজু মনে মনে খুবই কষ্ট পায়। এরপর হিজু ড্রিঙ্ক করছিল। সায়ন এসে তাকে বলে, তোমার কি মাতাল হওয়ার ইচ্ছা আছে নাকি? হিজু ফোনে লিখে তাকে বলে, আমার কাজ শেষ, তাহলে আমি এখন চলে যাচ্ছি। কিন্তু সায়ন তাকে বলে, তুমি কোথাও যেতে পারবে না, চুপ করে আমার পাশে দাঁড়িয়ে থাকো। এরপর সে তার পায়ের দিকে তাকিয়ে বলে, তোমার যদি পা ব্যথা করে তাহলে কোথাও গিয়ে বসে থাকো। হিজু তার হাত ধরে বলে, তোমার কি মনে হয় আমি কথা বলতে পারি না বলে কি শুনতেও পাই না? তুমি একটু আগে বলছিলে আমি তোমার দুর্বলতা। যদি এতই সমস্যা থাকে তাহলে আমাকে ছেড়ে দিচ্ছ না কেন? তুমি বলছো তুমি চাও না আমার উপর কোনো অ্যাটাক হোক, আমাকে কেউ কষ্ট দিক। তাহলে কাল তোমার কি হয়েছিল? কালকের পুরো ঘটনা তো বাদই দাও। তোমার কি আমার জন্য কখনো খারাপ লাগে? সে সেখানে তাকে একটা গালি দেয়। সায়ন এতগুলো কথার কিছুই বুঝতে পারেনি, তবে গালিটা শুনে বলে, তুমি কি আমাকে অভিশাপ দিলে? হিজু রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে এরপর সে আবার তাকিয়ে বলে, মনে হয় একটু আগে তুমি তোমার যে স্ত্রীর কথা বলছিলে সেই স্ত্রী আমি না। এই বলে সে চলে যায়। সায়ন হিজুর সেই গ্লাসটা দেখছিল, যে গ্লাসটায় হিজু ওয়াইন খেয়েছে। হিজুর একটু খারাপ লাগছিল, তাই সে ওয়াশরুমে যায়। অন্যদিকে সায়ন সেই গ্লাসটাতেই ওয়াইন ঢেলে খেতে শুরু করে। ওই সময় তার কাছে গতকালের কিডন্যাপারের সেই নাম্বার থেকে কল আসে। সায়ন কলটা ধরে বলে, হ্যালো, কথা বলছো না কেন? আমি আগে বলবো। আমার স্ত্রী তো বেঁচে আছে। তুমি কি তাকে মারতে ব্যর্থ হয়েছো নাকি? বলো, তুমি আমার স্ত্রীকে মারার কি প্ল্যান করেছো? আজ আমি শুনবো, আমার হাতে অনেক সময় আছে। কিডন্যাপার বলে, তুমি পার্টিতে গিয়েছো, আনন্দ করো, সুন্দর সুন্দর লোকেদেরকে দেখো। আমি অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছি, অথচ তুমি আমাকে দেখোইনি, তাই না? সায়ন হেসে বলে, বাজে কথা বন্ধ করো। কিডন্যাপার বলে, বাজে কথা? তুমি তো বেশি খাবার খাও না। উপরে যে ব্রুশিতাটা আছে সেটা একবার খেয়ে দেখো, ভালো হয়েছে। সায়ন দেখতে পায় সত্যিই সেখানে ব্রুশিতা রয়েছে। এইবার সে চারদিকে দেখতে থাকে আর বলে, কোথায় তুমি? কিডন্যাপার হেসে বলে, এখন তোমার আমাকে দেখতে ইচ্ছে করছে? সায়ন বলে, কে তুমি? এখানে কি করে এসেছো? কিডন্যাপার বলে, দাঁড়াও, আমি ধীরে ধীরে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে আমি সেই উত্তর দেব যে আমি তোমার স্ত্রীকে কিভাবে আহত করব। সায়ন এরপর পাগলের মতো চারদিকে দেখতে থাকে। তখনই সে উপরে একজন লোককে কথা বলতে দেখে। সে দৌড়ে তার পেছনে যেতে থাকে। সে তাকে ধরে ফেলে, তবে দেখতে পায় এই লোক তার স্ত্রীর সঙ্গে কথা বলছে। সায়ন আবার বলে, তুমি আমার স্ত্রীকে কি করে আঘাত করবে? তুমি জানো আমার স্ত্রী কে? তুমি তো জানোই না। কেউ জানে না। কিডন্যাপার বলে, কেউ জানে না, কিন্তু আমি জানি। তোমার স্ত্রীর নাম হিজু। আগে তোমার বিয়ে হওয়ার কথা ছিল হিজুর বড় বোনের সাথে, কিন্তু পরে সে পালিয়ে যায়, আর তাই বাধ্য হয়ে তোমাকে হিজুকে বিয়ে করতে হয়। সায়ন এখন বলে, বলো তুমি কি চাও? তখন আমরা দেখতে পাই আসলে এই কলটা করেছে ওয়াশরুম থেকে হিজুর নিজেই। এরপর আমাদেরকে আবারও গতকালকের সিন দেখানো হয়, যেখানে সায়ন শেষবার কথা বলার পর হিজু গাড়ি থামিয়ে দেয়। সে গালি দিয়ে বলে, আবার কল করো ওকে, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। সে নিজেই তখন কিডন্যাপারের হাত থেকে ফোন নিয়ে সায়নকে কল করে। এখানে আমরা বুঝতে পারি হিজু আসলে কথা বলতে পারে, তবে সে কেন চুপ করে থাকে আর কেন মানুষকে জানায় যে সে বোবা, সেটা আমরা পরে জানতে পারবো। এখন হিজু আবার গাড়ি চালাতে শুরু করে আর বলতে থাকে, ফোন ধর, ফোন ধর। কিন্তু সায়ন কল ধরে না। রাগে হিজু গাড়ি চালায়, যার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় কিডন্যাপার অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কিডন্যাপারের ফোনটা ঠিক তার সামনেই পড়ে আছে। এখান থেকে হিজু হয়তো কিডন্যাপারের ফোন নিয়ে এসেছে। যাই হোক, এখন হিজু বলে, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও আর তোমার আসল ফিয়ান্সেকে নিয়ে আসো। তোমার স্ত্রীকে তোমার প্রয়োজন নেই, তাই না? ইলেকশন আসতে চলেছে, তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু তোমার বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়ে দেব। সায়ন হেসে বলে, তো এই তোমার প্ল্যান? আমাকে ব্ল্যাকমেল করার আগে তোমার আরেকটু রিসার্চ করার দরকার ছিল। হিজু বলে, রিসার্চ করা দরকার ছিল? তোমার স্ত্রীকে আমি কাল কিডন্যাপ করেছিলাম, আমি তার গলা চেপে ধরেছি, চাকু দিয়ে আঘাত করতে চেয়েছি। সায়ন বলে, তারপর? হিজু বলে, তারপর মানে কি? সেটা একটা ভয়ানক পরিস্থিতি ছিল।
তোমার স্ত্রী অনেক ভয় পেয়ে গিয়েছিল। বেচারি চিৎকার করে আমার কাছে ক্ষমাও চাইতে পারছিল না, জীবনের ভিক্ষাও চাইতে পারছিল না, কারণ সে তো কথাই বলতে পারে না। তখন হঠাৎ করে সেখানে জোরে একটা শব্দ হয়, আর আমরা দেখতে পাই সায়ন ওয়ালে নিজের হাত দিয়ে আঘাত করেছে। আর সে বলে, কখনো কোনো মানুষকে দেখার এত ইচ্ছা আমার হয়নি, কিন্তু তোমাকে দেখার প্রচন্ড ইচ্ছা হচ্ছে আমার। তুমি এইসবের মাঝখানে আমার স্ত্রীকে কেন টানলে? পুলিশ না, এবার আমি নিজে ধরবো তোমাকে। তখনই একটা টাইমার বেজে ওঠে, মানে হিজু 10 মিনিটের একটা টাইমার সেট করে দিয়েছিল, যাতে 10 মিনিটের বেশি সায়ন তার সঙ্গে কথা বলতে না পারে। হিজু তাড়াতাড়ি ফোন রেখে দেয়। হিজু বলে, আমি কি সবকিছু আরো নষ্ট করে দিলাম, নাকি ও সত্যি আমার ফাঁদে পড়েছে? এরপরে ধীরে ধীরে সে বাইরে আসে। তখন সে সামনে সায়নকে দেখতে পায়। তাকে দেখে হিজু আবার ফেরত চলে যেতে চায়, তবে সায়ন তাকে দেখে ফেলে, আর সেও পেছনে ঘুরে তাকালে সায়নকে দেখতে পায়। সায়ন কাছে এসে তার হাত ধরে তাকে একটা ঘরে নিয়ে যায়। এরপর তাকে জিজ্ঞেস করে, কাল কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হিজু মাথা নেড়ে বলে, হ্যাঁ। সায়ন বলে, তুমি কি কোথাও ব্যথা পেয়েছো? হিজু কিছু লিখতে যাবে, তবে সায়ন আগেই তাকে ভালো করে দেখতে থাকে। সে হিজুর স্কার্ফটা খুলে ফেলে, আর গলায় সেই কাটা দাগ দেখতে পায়। সে জিজ্ঞেস করে, এটা কি করে হলো? হিজু লিখতে চাইলে সায়ন বলে, না থাক, তুমি এর উত্তর কি দেবে? তুমি আমাকে বলো সে কে ছিল। তুমি কি তার চেহারা দেখেছো? হিজু মোবাইলে লিখে বলে, তার মুখ ঢাকা ছিল, তাই সে তার চেহারা দেখেনি। সায়ন বলে, কি করেছে ও? ও কি চাকু দেখিয়ে তোমাকে ভয় দেখিয়েছে? হিজু মাথা নেড়ে হ্যাঁ বললে সায়ন বলে, তাহলে তুমি কেন এগুলো আমাকে বললে না? হিজু মনে মনে বলে, কারণ তুমি চাও আমি যেন মরে যাই। সায়ন বলে, এবার থেকে তুমি সবসময় বডিগার্ড সাথে রাখবে। এই বলে সে চলে যায়। হিজু বুঝতে পারে সায়ন এটা বুঝতে পারেনি যে সেই কিডন্যাপারের নাম্বার থেকে তাকে ফোন করেছিল। সায়ন বাইরে আসার সাথে সাথেই তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই নাম্বারটাকে ট্রেস করতে, তবে অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি হয়তো 10 মিনিটের বেশি কথা বলেননি, নাম্বার ট্রেস করা যাচ্ছে না। সায়ন বলে, আমি পুরো অডিওটা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে সে কে। এদিকে হিজু বাড়িতে এসে তার অডিওটা শুনতে থাকে। এরপরে সে হাসতে থাকে। সে বলে, ওকে আমি ভয় পাইয়ে দিয়েছি। কিন্তু পরে সে বলে, না, হয়তো ওর এই জন্য রাগ হচ্ছে যে ওর জিনিস অন্য কেউ ছুঁয়েছে। তখনই সে শুনতে পায় সায়ন বাড়িতে চলে এসেছে। হিজু তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেলে। সায়ন তার ঘরে এসে বলে, গাড়ির চাবিটা দাও। সায়ন হিজুর ব্যাগ ধরতে চাইলে হিজু সেটা আগে ধরে ফেলে। এরপর নিজেই সেখান থেকে চাবি বের করে সায়নকে দেয়। সায়ন গাড়ির কাছে এসেই বুঝতে পারে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। সে ভেতরে গিয়ে সিটে সেই চাকুর আঘাত দেখতে পায়। এরপর সে গাড়ির ড্যাশ ক্যামেরা চালু করে। ওদিকে হিজু বুঝতে পারে কাল রাতে যে সে চিৎকার করেছিল এগুলো হয়তো ড্যাশ ক্যামেরায় ধরা পড়ে গেছে। সেও দৌড়ে গাড়ির দিকে আসতে থাকে। গাড়ির কাছে আসলে সায়ন তাকে জিজ্ঞেস করে, গাড়ির এই অবস্থা, তুমি গাড়িটাকে চালিয়ে আসলে কিভাবে? হিজু মনে করে সে গাড়ি রিপেয়ারকারীদের ডেকে এনেছিল, সেটা সে সায়নকে বলেও দেয়। সায়ন বলে, গাড়ির ড্যাশ ক্যামেরার কি হয়েছে, সেটাতে কোনো কিছু নেই কেন? হিজু এটা শুনে ভীষণ খুশি হয় যে গাড়ির ক্যামেরায় কিছু নেই। তখনই একজন মোটরসাইকেল নিয়ে সেখানে আসলে সায়ন তাড়াতাড়ি হিজুকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। এরপর সেই লোককে বলে একটু সাবধানে চালাতে। এরপরে সায়ন হিজুকে বলে, তুমি কিছুদিন বাইরে যেও না। কিন্তু হিজু বলে, আমাকে কোর্টে যেতে হবে, কারণ সেখানে আমার কাজ আছে। তোমার মা আমাকে বলেছে কাজ করা ছেড়ে দিয়ে বাড়িতে থাকতে, কিন্তু আমি তোমাকে বলছি দয়া করে আমাকে অন্তত কাজ করতে দাও। সায়ন বডিগার্ডের কথা বলতে চাইলে হিজু বলে, মানুষকে বুঝিও না যে আমি কোনো সেলিব্রিটি। এরপর সে চলে যায়। পরদিন আমরা সায়নকে দেখি যে তার মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল আর কথা বলছিল। সে তাকে বলে, আমার আর হিজুর বিয়ের কথা কে কে জানে? এখানে সায়ন বুঝতে পারে মাত্র হাতে গোনা কয়েকজন লোক জানে। তাহলে ওই কিডন্যাপার এই কথা কি করে জানলো? এদিকে আমরা কোর্টের সিন দেখি, যেখানে হিজু কোর্টের এক মহিলাকে ইন্টারপ্রেট করে বোঝাচ্ছিল যে উকিল কি বলছে। এরপরে আমরা আবারও সায়নকে দেখি, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট ডোজের সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে ওই রাতে কোথায় কোথায় হিজুর গাড়িটাকে দেখা গেছে। এরপরেই সায়নের কাছে এক বডিগার্ডের মেসেজ আসে যে হিজু ম্যাডামের কোর্ট শেষ হয়ে গেছে। সায়ন তাকে রিপ্লাই করে বলে তাকে নিয়ে বাড়ি যেতে। হিজু ওয়াশরুমে ছিল, তখন সে একটি ছায়া দেখে তার মনে হতে থাকে ওই রাতের কিডন্যাপারের মতোই কেউ যেন তার দিকে আসছে। হিজু প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। তবে এরপরই বডিগার্ডেরা বাথরুমে দেখতে পায় হিজু সেখানে নেই। তারা চারদিকে খুঁজতে থাকে। এদিকে আমরা সায়নকে দেখি যে কিনা একটা মিটিংয়ে ছিল। তখন বডিগার্ড তাকে টেক্সট করে বলে যে হিজুকে পাওয়া যাচ্ছে না। সায়ন তো এটা শুনে ভয় পেয়ে যায়। তবে এরপর আবার বডিগার্ড বলে, আমরা তাকে পেয়েছি, তার সাথে একজন পুরুষ কথা বলছে। সায়ন বলে, কে সে, দেখতে কেমন? তখন আমরা সেই পুরুষকে দেখতে পাই, যার নাম হলো সাংউ। সাংউ হিজুকে বলে, আমি হয়তো তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। তখন দেখানো হয় একটু আগে হিজু ভয় পেয়ে বডিগার্ডকে ফোন করতে যাবে, তখনই সাংউ তার সামনে এসে পড়ে। তারা কথা বলছিল, তখন সেই বডিগার্ড তাদের ছবি তুলে সায়নকে পাঠায়। সায়ন দেখতে পায় হিজু খুশি। বডিগার্ড বলতে থাকে, এই ছেলের চেহারা অনেক সুন্দর। সায়ন এটা শুনে মোবাইলটাকে জোরে নিচে রেখে দেয়। মিটিংয়ের সবাই তখন ভয় পেয়ে যায়। এদিকে সাংউ বলতে থাকে, 3 বছর আগে হঠাৎ করেই তুমি গায়েব হয়ে গেলে, তোমাকে আমি অনেক খুঁজেছি। এরপর হঠাৎ একদিন আমি তোমাকে টিভিতে দেখি,
যখন তুমি সাইন ল্যাঙ্গুয়েজে খবর পড়ছিলে। হিজু তাকে কোনো কিছু না বলে চলে আসার জন্য সরি বলে। সাংও তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নেয়। হিজু সেখান থেকে চলে যায়, তবে সাংও শুধু তাকে দেখতেই থাকে। এরপরে সায়নের কাছে খবর আসে যে হিজু বাড়িতে পৌঁছে গেছে। সায়ন তার এক লোককে বলতে থাকে, আমাদের নতুন একটা প্রজেক্ট ছিল না, প্রেসিডেন্সিয়াল অফিসের জন্য একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারকে খোঁজা, এই বিষয়ে আমাকে একটু বলো। হিজু বাড়িতে আসলে একটু পরেই তার মা সেখানে আসে। সে বলে, আমি তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। হিজু দেখতে পায় তার মা তার জন্য রিভিলিং নাইট ড্রেস নিয়ে এসেছে। হিজু বলে, তুমি কি সত্যি আমার মা? তার মা বলে, বাজে কথা বন্ধ করে কিভাবে তুমি সায়নের স্ত্রী হয়ে থাকবে সেটা চিন্তা করো। তোমার মনে আছে তো, তোমার বাবা হাসপাতালে থাকে। যদি কিনা তুমি আমার কথা না শোনো, পরদিনই তোমার বাবাকে আমি রাস্তায় ফেলে দেব। মানে হিজুর আসল বাবা আসলে অন্য আরেকজন, যে অসুস্থ তাই হাসপাতালে থাকে। হিজুর মা পরে ডেইলি নিউজের চেয়ারম্যানকে বিয়ে করেছে, যাতে সে অনেক টাকা পয়সা আর সম্মানের সাথে থাকতে পারে। যাই হোক, হিজুর আসল বাবাকে আমরা পরে দেখতে পারবো। এরপরে হিজু সেই রিভেলিং ড্রেস পরে নেয় আর সে ভাবতে থাকে, মা, যেদিন আমি এই খাঁচা থেকে বের হয়ে যাব সেদিন তুমি কি করবে? এরপরে সে কিডন্যাপারের ফোন থেকে সায়নকে কল করে। সায়ন বলে, তুমি আসলে কে? তুমি কি আমার কাছের কেউ? হিজু তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কি শুরু করেছো? আমি যে তোমাকে বলছি তুমি বুঝতে পারছো না? সায়ন বলে, তুমি কি করতে পারবে? তুমি শুধু ভয় দেখিয়ে যেতে পারবে। হিজু তখন তাকে একটা ছবি পাঠায়। সায়ন বলে, এর মানে কি? হিজু বলে, আরে তুমি বুঝতে পারছো না? তুমি কি সত্যি ওর স্বামী না নাকি? সায়ন বলে, আমি জিজ্ঞেস করেছি এর মানে কি। হিজু বলে, তোমার স্ত্রীর থাই মানে উরু। সায়ন বলে, আমি কি করে বিশ্বাস করবো যেটা হিজুর? হিজু বলে, কেন? তুমি ওর স্বামী, তুমি কি জানো না ওর থাইয়ে একটা লাল তিল আছে? সায়ন তখন ছবিটা জুম করে দেখে। হিজু বলে, কি হয়েছে, তোমার এখনো বিশ্বাস হচ্ছে না নাকি? তুমি কোনোদিন ওকে এভাবে দেখোইনি? এটা বলে হিজু হাসতে থাকে। এইবার সায়ন খেপে যায়। সে হিজুকে গালিগালাজ করে বলে, তোর মতো নিচু একটা লোক মানুষের আজে বাজে ছবি দেখিয়ে, ফেক ছবি দেখিয়ে আমার স্ত্রীকে বদনাম করার চেষ্টা করছিস। তুই জানিস সেক্সুয়াল ভায়োলেন্সের মানে কি? তোর উপরে কি কি কেস লাগবে তুই জানিস? তুই মিথ্যা ফটো দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস। হিজুও তখন রেগে যায়। সে বলে, মিথ্যা মানে? এই ছবি মিথ্যা কি করে হবে? তুমি এত বড়াই করে কি করে বলছো যে এটা ফেক ছবি? তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে নিজে গিয়ে চেক করো। এটা বলে ফোন রেখে দেয়। এরপরে সে নিজেই ভাবতে থাকে, আমি এটা কি বললাম? সায়ন তার পুরো টিমকে লাগিয়ে দেয় এই লোককে খুঁজে বের করার জন্য। সে ডোজেকে এই ছবিটা কোথা থেকে এসেছে সেটাও জিজ্ঞেস করতে চায়, তবে এরপর আবার থেমে যায়, কারণ সত্যি যদি এটা তার স্ত্রীর হয়। এরপরে হিজু ঘরে ছিল, তখন সায়ন বাড়িতে আসে। সে দরজা নক করতে চায়, তবে এরপর সে সরাসরি ঢুকে যায়। সায়ন ব্ল্যাঙ্কেট টেনে ধরে, তবে হিজুও সেটা টেনে ধরে রাখে। সায়ন জোরে টানলে এরপর সে নিজেও হিজুর উপরে পড়ে যায়। হিজু প্রথমে তো শকড হয়ে যায়, তবে পরে ভয়ে মুখ সরিয়ে নেয়। এতে সায়ন সেখান থেকে উঠে যায় আর বলে, প্রেসিডেন্সিয়াল অফিসের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার প্রয়োজন। তুমি না চাকরি করতে চাও? তাহলে সেখানে ইন্টারভিউ দিতে চলে এসো। এরপরে সায়ন বাইরে পানি খেতে খেতে যখন ডাইনিং টেবিলের দিকে তাকায়, তখন তার মনে পড়ে প্রথম যখন হিজুর সঙ্গে তার বিয়ে হয়েছিল, তখন হিজু একদিন খাবার রান্না করে তার জন্য অপেক্ষা করতে করতে টেবিলের উপর ঘুমিয়ে পড়েছিল। হিজু তাকে দেখলে সায়ন জিজ্ঞেস করে, এগুলো কি তুমি রান্না করেছো? হিজু মাথা নেড়ে হ্যাঁ বলে। সায়ন বলে, মনে করো আমি খেয়েছি, তারপর কি করতে হবে? হিজু সায়নের হাত ধরে তাকে নিয়ে যায় ডান্স করতে, তবে বোঝা যাচ্ছিল হিজু এগুলো মন থেকে করছে না। তাই সায়ন তাকে বলে, তোমাকে আমি একটা কথা স্পষ্ট বলে দিই, তুমি আমার প্ল্যানের মধ্যে নেই। তোমাকে আমার সামনে পুতুল হয়ে থাকতে হবে না। তোমার মা যাই বলে সেটাই তোমাকে মানতে হবে না। সায়ন সেখান থেকে চলে যায়, তবে হিজুর কথাটা একটু খারাপ লাগে। বর্তমানে হিজু ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হিজুর ঘুম ভাঙলে সে ঘুম থেকে উঠেই সামনে সায়নকে দেখতে পায়। সে একেবারে ভয় পেয়ে যায়। সায়ন বলে, কি হয়েছে, ভূত দেখেছো নাকি? হিজু ঘড়ির দিকে তাকায়, যেখানে অনেক দেরি হয়ে গিয়েছিল। সায়ন তো সারা জীবনই ভোরবেলায় অফিসে চলে যায়। সায়ন বলে, আমি দুপুরে যাব। এরপর সে হিজুকে বলে, ব্রেকফাস্ট রেডি করবে না? হিজু মনে করে সায়ন হয়তো সায়নের জন্য হিজুকে রান্না করতে বলছে। হিজু কফি বানাতে গেলে সায়ন এসে মেশিনটা বন্ধ করে দেয় আর বলে, খালি পেটে কফি খেতে হয় না। এরপর সায়ন নিজেই কাটাকাটি করে রান্না শুরু করে দেয়। হিজু অবাক হয়ে যায় যে সায়ন রান্না করতে পারে। রান্না করতে করতে সায়ন জিজ্ঞেস করে, গতকাল তোমার সঙ্গে যে ছেলেটা ছিল সে কে? হিজু মোবাইলে লিখে তাকে বলে তার কলেজ ফ্রেন্ড। সায়ন জিজ্ঞেস করে, তোমরা কি ক্লোজ ফ্রেন্ড ছিলে? হিজু মাথা নেড়ে হ্যাঁ বলে। সায়ন জিজ্ঞেস করে, সে কি বিশ্বাস করার মতো লোক? হিজু মোবাইলে লেখে যে হ্যাঁ, সে ভালো লোক। তবে সায়ন একটু হেসে বলে, আর আমি এতদিন ধরে ভাবছিলাম তুমি হয়তো চুপচাপ কোনো কমপ্লেন ছাড়াই আমার সাথে আছো। আমি আসলে এতদিন ধরে ভুল জানি, তাই না? এই বলে সায়ন খাবারটা হিজুকে খেতে বলে চলে যায়। হিজু ভীষণ অবাক হয়ে যায় যে সায়ন তার জন্য রান্না করেছে। এরপর আমরা সেই মেয়েটাকে দেখি যাকে কিনা আমরা একদিন খবর পড়তে দেখেছিলাম। এই মেয়েটার নাম হলো ইউরি। ইউরি অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন কিছু ফ্যানেরা চলে আসে,
যারা সেলিব্রিটিদের দেখার জন্য পাগল হয়ে যায়। হঠাৎ করে সেখানে ধাক্কাধাক্কিতে ইউরি পড়ে যেতে থাকলে সাঙ্গু সেখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। তবে সাঙ্গুর হাতে ইউরির কফি পড়ে গিয়েছিল। এরপরে তারা একসঙ্গে একটি রেস্টুরেন্টে আসে। এখানে তারা কিছুক্ষণ কথা বলে। সাঙ্গু ইউরিকে তাদের প্রোগ্রামের একটা কার্ড দেয়, যে প্রোগ্রামে ইউরিরও আসার কথা। ক্রাইম রিপোর্ট নিয়ে হবে সেই প্রোগ্রাম। ইউরি ও সাঙ্গুকে নিজের কার্ড দিয়ে চলে আসে। এদিকে আমরা সায়নকে দেখি যে তার অ্যাসিস্ট্যান্ট ডোজের সাথে হিজুর গাড়ি যেদিন হাইজ্যাক হয়েছিল সেই ফুটেজগুলো দেখছিল। অন্যদিকে হিজু চলে আসে হাসপাতালে তার আসল বাবার সঙ্গে দেখা করতে। হিজু তার বাবাকে নিয়ে বাইরে যায়। সেখানে সে তার বাবার সঙ্গে অনেক কাঁদতে থাকে। সে বলে, এই জীবন আমার ভালো লাগছে না, প্রতিটা দিন বোবা হয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি এবার মুক্তি চাই। সে সেখানে অনেক কাঁদছিল। এদিকে আমরা সায়নকে দেখি যে কিনা ফোন দেখছিল আর ভাবছিল সে তার ওই বন্ধুকে সব ঘটনা খুলে বলে। তবে এখানে সে এই কথা বলে না যে এগুলো সে এবং তার স্ত্রীর সঙ্গে হচ্ছে। সে অন্য একজনের কথা বলে। তার বন্ধু তখন বলে, হতে পারে ওই লোকের স্ত্রীর কারো সঙ্গে অ্যাফেয়ার চলছে। সায়ন আরো মনে করে ডোজে তাকে বলছিল, মনে হচ্ছে কিডন্যাপার জোর করে গাড়িতে ওঠেনি, বরং তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়েছে। এরপর সায়নের কাছে হিজুর কল আসে। সায়ন আজও হিজুকেই আজেবাজে কথা বলতে থাকে। হিজুর মনে হচ্ছিল সায়ন যেন তার সাথেই আছে। তবে এরপরেই হিজু একটা ব্লাস্টের শব্দ শুনতে পায়। হিজু তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। বাড়িতে সায়ন এখনো আসেনি। হিজু সায়নের জন্য অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়, তবে সায়ন এখনো আসে না। এরপরে হিজু খবরে দেখতে পায় সায়নের অফিসে ব্লাস্ট হয়েছে। কেউ একজন পিৎজা ডেলিভারি বয় সেজে সেখানে বোম রেখে গিয়েছিল। টিভিতে সেই ভয়েস রেকর্ডিং শোনানো হচ্ছিল যেখানে হিজু সায়নকে ধমকাচ্ছিল। হিজুর হাত থেকে গ্লাস নিচে পড়ে যায়। সে ভাবতে থাকে, আমি কখন ব্লাস্ট করতে গেলাম। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক ওই সময়ে সায়ন বাড়িতে আসে, যার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। সে এসেই হিজুকে টেবিলের উপর বসায় আর বলে, আমার একটা জিনিস দেখার আছে, দয়া করে আমাকে দেখতে দাও। হিজু তার জামা ধরে রাখলে সায়ন বলে, আমি জানি আমার স্ত্রীকে আমি ভালো করে চিনি, তাই আমাকে বলো, জামা কি আমি খুলবো নাকি তুমি? এখানে সিন কাট হয়ে যায়। সিন চলে যায় 3 বছর আগে, সায়ন আর হিজুর বিয়ের আগের দিন রাতে, যেখানে ইনা অর্থাৎ হিজুর বড় বোন সায়নকে টেক্সট করে বলে, আমি তোমার সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না, আমি চাই তুমি বিয়ে ভেঙে দাও। আর যদি তুমি এটা না করো তাহলে আমি কিন্তু তোমার ফ্যামিলির সকল স্ক্যান্ডাল চারদিকে ছড়িয়ে দেব। সায়ন তাকে প্রশ্ন করে, হিজুর কি অন্য একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়েছে? ইনা বলে, হ্যাঁ, ওর মা টাকা পয়সার জন্য ওকে যে কারো কাছে বিক্রি করে দিতে রাজি আছে। সায়ন বলে, ঠিক আছে, বিয়ে সময় মতোই হবে, তুমি তোমার জায়গায় তোমার বোনকে পাঠিয়ে দিও। মানে বুঝতেই পারছো হিজুর সঙ্গে যে তার বিয়ে হতে চলেছে এটা সায়ন জানতো, এমনকি সায়ন নিজেই এটাকে অ্যারেঞ্জ করেছে। এখানেই সিন কাট হয় আর আমরা গতকাল রাতের সিন দেখি, যেখানে সায়ন হিজুর সঙ্গে কথা বলছিল। বাইরে তার পুরো টিম কিডন্যাপারের নাম্বার ট্রেস করার চেষ্টা করছিল। তবে তখনই দরজার সামনে কলিং বেল বাজে। একজন গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই, তবে পিৎজা পড়ে আছে। সে পিৎজা বক্সটা নিয়ে আসে আর সেটা ওপেন করার সাথে সাথেই ধামাকা হয়ে যায়। পরদিন সায়নের জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে দেখে। ডোজে তাকে বলে যে সবাই ভালো আছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সায়ন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যায়। এরপরই মূলত সায়ন বাড়িতে আসে। বর্তমানে সায়ন হিজুকে হিজুর ঘরে নিয়ে আসে। হিজু কাগজে লিখে তাকে বলে, তুমি আঘাত কি করে পেয়েছো? সায়ন বলে, কেউ একজন তার অফিসে ব্লাস্ট করে। এরপর সায়ন বিছানায় উঠে হিজুর জামা সরিয়ে তিল দেখতে চায়, তবে হিজু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? ওই কিডন্যাপার আমাকে কিডন্যাপ করলো, তোমাকে আহত করলো, এখনো এমন কি বলেছে যার জন্য তুমি আমাকে সন্দেহ করছো? সায়ন জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বুঝতে পারছো না আমি কি দেখতে এসেছি? হিজু মাথা নেড়ে না বলে। সায়ন তখন তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরে হিজু গ্লাস ভাঙা কাজগুলো ওঠাচ্ছিল। তখন সায়ন বলে, তোমার ফোনটা আমাকে দাও, দেখতে হবে সেটা কেউ হ্যাক করেছে কিনা। হিজু ফোন আনতে চলে গেলে সায়ন সেই কাজগুলো তুলে দেয়। এরপরে হিজু তার ফোন সায়নকে দেয়। হিজু ভাবতে থাকে, ওর কেন মনে হচ্ছে যে আমার ফোন হ্যাক হয়েছে? ওই ফটোর কারণে? এরপর সে ঘরে গিয়ে কিডন্যাপারের ফোন থেকে সেই ছবিগুলো ডিলিট করে দেয় আর এরপর ফোনটাকে বন্ধ করে লুকিয়ে রাখে। পরের সিনে আমরা সায়নের বাবা মা আর হিজুর বাবা মাদের একসাথে দেখতে পাই, যেখানে এটা হলো হিজুর সৎ বাবা, মানে তার মা পরে যাকে বিয়ে করেছে। এখানে তারা বিভিন্ন গল্প করছিল। হঠাৎ করে হিজুর মা সায়নের মায়ের ফোনের দিকে তাকালে সায়নের মা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এতে হিজুর মায়ের গায়ে গরম কফি পড়ে যায়। সায়নের মা সেখান থেকে চলে আসে। বুঝতেই পারছো এদের মধ্যে একদমই বনে না। এরপর আমরা একজন লোককে দেখি যে কিনা একটা মাছ কাটছিল। তার কাছে মেসেজ আসে যে গতকালকের ঘটনাটা ভালোই হয়েছে। সে একজনকে মাস্টার বলে ডাকছিল। আমরা বুঝতে পারি এটাই সেই কিডন্যাপার, আর হয়তো তার সাথে আরো লোক রয়েছে। এরপরে আমাদের আবার সায়নকে দেখানো হয় যে হিজুর ফোনটাকে দেখছিল। তখন সে একটা মেসেজিং অ্যাপের ভিতরে যায়, যেখানে সে সাঙ্গুর ইনবক্সে ঢুকে সেখানে তাদের একটা গ্রুপ ফটো দেখতে পায়, যার পাশে লেখা ছিল নুরি ড্রিম অরফানেজ। এদিকে আমরা সাঙ্গু, ইউরি আর তাদের টিমের আরো দুজনকে দেখি।
এখানে সাঙ্গু বলে যে সে অনাথ। সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে যার নাম ছিল নুরি ড্রিম অরফানেজ। ছোটবেলায় যখন সে সেখানে যায় তখন সেখানে আরো একটা ছেলে ছিল, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তবে একদিন হঠাৎ সে সেই ঘরে একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে সেই ভয়ানক দৃশ্যের কথা বলতেই যাবে ওই সময় সাঙ্গুর ফোন বেজে ওঠে, যাতে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। সাঙ্গু বলে আমাকে যেতে হবে। অন্যদিকে সায়ন দেখতে পায় হিজুর ফোনে সাঙ্গুর SMS এসেছে, যেখানে সে লিখেছে চলো আজ একসাথে লাঞ্চ করি। এরপরে সায়নের কাছে ইউরির মেসেজ আসে, যেখানে তারাও একসাথে লাঞ্চ করার প্ল্যানিং করছিল। এরপর আমাদেরকে রেস্টুরেন্ট দেখানো হয়, যেখানে সাঙ্গু আর হিজু একসাথে ছিল। তবে তখনই ইউরি সেখানে আসে। সে সাঙ্গুকে দেখলে সাঙ্গু বলে হিজু আর সে কলেজ ফ্রেন্ড। ইউরি বলে শোনো, এখানে আমার একজন গেস্ট আসছে, তাকে দেখে তোমরা কিন্তু চিৎকার করো না। ইউরি অন্য জায়গায় গিয়ে বসলে সাঙ্গু বলতে থাকে কেন, এখানে কি কোনো সেলিব্রিটি আসতে চলেছে নাকি? তখনই দেখা যায় সায়ন সেখানে আসছে। হিজু তাকে দেখে ভয় পেয়ে যায় আর মুখ লুকিয়ে বলে ও যেন আমাকে দেখতে না পায়। তবে সায়ন এসে তাকেই নাম ধরে ডাক দেয়। এরপরে দেখা যায় তারা চারজন একসাথে বসেছে। সাঙ্গু সুন্দর করে খাবারগুলো কেটে হিজুকে দেয় আর বলে খেয়ে দেখো, এটা অনেক ভালো। হিজু সেটা খায় আর তার কাছেও সেটা খুব ভালো লাগে। সায়ন জিজ্ঞেস করে তাহলে তোমার সি ফুড ভালো লাগে? এখানে সাঙ্গু উত্তর দেয় হ্যাঁ ভালো লাগে। সায়নকে ইউরি বলে এরা দুজন কলেজ ফ্রেন্ড, তবে আপনি হিজুকে কি করে চেনেন? সায়ন বলে যে সে তাকে নিয়ে একটা ব্রিটিশ পার্টিতে গিয়েছিল, যেখানে হিজু তার কথা সাইন ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করেছিল। সায়ন সাঙ্গুকে জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন? সে বলে আমি ডাক্তার। সায়ন বলে আপনি কি বিবাহিত? সাঙ্গু বলে আপনার কি আমার প্রতি আগ্রহ আছে নাকি? সায়ন সরাসরি বলে দেয় হ্যাঁ। হিজু তাদের থামাতে গিয়ে ড্রিঙ্ক ফেলে দেয়। এরপরে হিজু ওয়াশরুমে চলে যায়, সায়নও উঠে চলে যায়। সাঙ্গু ইউরোকে বলে আমার মনে হয় আমি ওনার টাইপের। মানে সে সায়নকে গিয়ে ভাবছে। ইউরি তাকে একটা ধমক দিয়ে বলে একদম না, উনি বিবাহিত। এদিকে সায়নকে ডোজে কল করে বলেছে যে পুলিশের সাহায্য নিয়ে তারা একলা একটা লোককে ধরেছে, তবে সে নাকি এগুলো বিষয়ে কিছু জানে না। সায়ন দেখতে পায় সেখানে হিজু এসেছে। হিজু তার ফোন নিয়ে লিখে বলে তুমি এখানে কেন এসেছো? তুমি কি করে জানলে আমি এখানে আছি? তুমি কি আমাকে সন্দেহ করছো? সায়ন বলে কি নিয়ে সন্দেহ করব? হিজু বলে স্বপ্নেও ভেবো না। সে লিখতে চায় সাঙ্গু অনেক ভালো লোক, তবে সায়ন ফোনটা কেড়ে নিয়ে তাকে বলে তুমি বারবার বলছো একটা ভালো লোক, কিন্তু আমার কাছে ও একটা লুজার, যে কিনা তোমার আশেপাশে ঘুরে বেড়ায়। তুমি ওকে বলছো ভালো লোক, তাহলে আমি কি? তুমি ওকে চেনো? আমাকে কতখানি চেনো? আমরা তো 20 বছর ধরে একসাথে আছি, তুমি কি আমাকে চেনো? হিজু একদম অবাক হয়েছিল। সায়ন সেখান থেকে চলে যায়। সে সাঙ্গুদের কাছে এসে সাঙ্গুকে বলে আমাকে আপনার বিজনেস কার্ডটা দিন। সে সাঙ্গুর বিজনেস কার্ড নিয়ে বিল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হিজুর স্মার্ট ওয়াচে তার ডিরেক্টরের মেসেজ আসে, যেখানে সে তাকে বলে আজ কাজে যেতে হবে। হিজু তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে হিজুকে তার ডিরেক্টর প্রেসিডেন্সিয়াল অফিসার ফর্ম দেখিয়ে বলে এবার তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হিজুর মন খারাপ ছিল। সে বলে আচ্ছা, আমি যদি ডিভোর্স নিয়ে নেই তাহলে কি আমি শান্তিতে থাকতে পারবো? ডিরেক্টর বলে এই কথা কেন বলছো? তোমার স্বামী কি কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে? হিজু বলে না, কিন্তু সে চায় আমি যেন মরে যাই। ডিরেক্টর বলে তুমি কি বোকা নাকি? সে হয়তো মজা করে বলেছে, আসলে সে তোমাকে ভালোবাসে। এরপরে সায়ন আর ডোজে একসঙ্গে সাঙ্গুর ইউটিউব চ্যানেল দেখছিল, যেখানে ডোজে বলে উনি মহিলাদের মাঝে খুবই পপুলার। সায়ন জিজ্ঞেস করে কেন? ডোজে তাকে সাঙ্গুর ওয়ার্কআউটের ভিডিও দেখায় আর বলে হয়তো ওনার বডির জন্য, পার্সোনালিটির জন্য। সায়ন ডোজেকে বলে এর ব্যাপারে যত বেশি সম্ভব ইনফরমেশন জোগাড় করো। এরপরে হিজু গাড়িতে চড়ে যখন আসতে যায় তখন হঠাৎ করে গাড়ি যেখানে ছিল সেই গ্যারেজের শাটার বন্ধ হয়ে যায়। গাড়ি লিফট দিয়ে উপরে চলে যায়। হিজু প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে এরপর আবার গাড়ি নিচে নেমে আসে আর শাটার খুলে যায়। আর সেখানকার সিকিউরিটি বলে আমি ভেবেছি আপনি চলে গেছেন। হিজু এরপর তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। কিডন্যাপারের মোবাইলটা নিয়ে সে ভাবতে থাকে ওই কিডন্যাপার কি জানে যে এই ফোনটা আমার কাছে? সে সায়নকে কল করতে যাবে, কিন্তু তখনই সে বুঝতে পারে সায়ন চলে এসেছে। সে বাইরে গেলে সায়ন তাকে তার ফোন ফিরিয়ে দেয়। হিজু আবারও যেতে থাকলে সায়ন বলে তুমি কোথায় যাচ্ছ? হিজু বলে আমি দোকানে যাচ্ছি, আমার বিয়ার আর আইসক্রিম লাগবে। সায়ন বলে আমি নিয়ে আসছি। এরপরে সায়ন চলে যায়। হিজু কিডন্যাপারের ফোন থেকে তাকে কল দিয়ে বলে দেখলে তো আমি কি কি করতে পারি, তাই তোমাকে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি করো, হিজুকে ডিভোর্স দিয়ে দাও। সায়ন বলে আমি একটা কথা জানতে চাই, হিজুকে আমি ছেড়ে দিলে তোমার লাভ কি? হিজু এখানে ভয় পেয়ে যায়, কারণ সে তো বুঝতেই পারছে না আসলেই তো এতে কিডন্যাপারের কি লাভ হতে পারে। সায়ন বলে তোমাকে আমি একটা কথা সরাসরি বলে দিই, কোনো মূল্যেই আমি হিজুকে আমার জীবন থেকে সরাবো না। তাকে ডিভোর্স দেওয়ার কোনো ইন্টেনশন আমার নেই। হিজু মনে করছিল সায়ন তার সামনেই এই কথাগুলো বলছে। সায়ন ফোন রেখে দিলে হিজু বুঝতে পারে না সায়ন কেন তাকে ডিভোর্স দিতে চায় না। তবে এরপর সায়ন খাবার নিয়ে আসলে হিজু সেগুলো খেতে থাকে। সায়ন বলে আমি তোমাকে ডিভোর্স দেব না, যে তোমাকে যাই বলুক তাদের কথায় কান দেবে না। দেখ সায়ন ডিভোর্সি, সে নিজের সংসার সামলাতে পারেনি,
এইসব বাজে কথায় আমি জড়াতে চাই না। হিজু বুঝতে পারে মানে সায়ন নিজের ইমেজ বজায় রাখার জন্য তাকে ডিভোর্স দিতে চাইছে না। সায়ন বলে, তুমি না কাজ করতে চাও, তাহলে আমাদের ইন্টারভিউতে চলে এসো, দেখি আমার সমান সমান দাঁড়িয়ে তুমি কাজ করতে পারো কিনা। হিজু তাকে ধরে বলে, তুমি আমাকে কেন তোমার সাথে রাখতে চাও? তুমি কি ভয় পাচ্ছ না যে তখন সবাই জেনে যাবে আমার পরিচয়, আমার চেহারা সবাই দেখতে পাবে? সায়ন হেসে বলে, তুমি এত কনফিডেন্ট কি করে হলে যে তোমার চাকরি হয়ে যাবে? হিজু বলে, কারণ আমার থেকে ভালো ক্যান্ডিডেট তুমি পাবে না। সায়ন বলে, তোমার তো কোনো অভিজ্ঞতাই নেই। হিজু বলে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে আমি মানুষকে দেখেই বলতে পারি সে এখন কি বলতে চাইছে। সায়ন এবার তার কাছে আসতে থাকে আর বলতে থাকে, তাই বুঝি, তাহলে বলো দেখি আমার মাথায় এখন কি চলছে, আমি কি চাইছি। হিজু একদম চুপ হয়ে যায়। সায়ন এরপর সরাসরি হিজুর ঘরে চলে যায়। হিজু তার ঘরে এসে দেখতে পায় সায়ন তার বিছানায় শুয়ে আছে আর তাকে বলে, তুমি এসে আমার পাশে ঘুমিয়ে পড়ো। হিজু সেখানে দাঁড়িয়ে থাকলে সায়ন বলে, আমি তোমাকে কামড়াবো না। তবে হিজু না আসলে সায়ন লাইট অফ করে দেয়। হিজু লাইট জ্বালিয়ে দেয়। সায়ন বলে, কি হয়েছে? তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার উপর লাফিয়ে পড়বো? স্বপ্নে এমন করার হলে আমি অনেক আগেই করতে পারতাম, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে। এরপর আবার বলে, না আসলে তুমি লাফিয়ে পড়বে আমার উপর, এমনটা হতেও পারে। তুমি যদি নিজেকে সামলাতে না পারো তাহলে আমার কাছে এসো না। হিজুর রাগে তাড়াতাড়ি এসে বালিশটা নিয়ে নিজের মাথায় দিয়ে শুয়ে পড়ে। এরপর সে অন্যদিকে ঘুরতে চাইলে সায়ন বলে, এটা করো না, এটা বেয়াদবি। হিজু তার দিকে ঘুরে শুলে সায়ন বলে, তোমার গাড়ি হাইজ্যাক হলো, আমার প্রাইভেট অফিস ব্লাস্ট হলো, এখন আমার মনে হচ্ছে আমার বাড়িও হয়তো নিরাপদ নয়, তাই অন্তত আজকের রাতটা তুমি নিশ্চিন্তে ঘুমাও। সে বলে, ওই দিনের ঘটনা ভুলে যাও, মনে করো ওগুলো একটা স্বপ্ন ছিল। হিজু মনে মনে বলে, তুমি বলেছো তুমি আমার ডেড বডি দেখতে চাও। সায়ন বলে, সব ভুলে যাও। এরপরে হিজু ঘুমিয়ে পড়ে। হিজু ঘুমিয়ে গেলে সায়ন সেখান থেকে উঠে চলে যায়। একটু পরে আমাদেরকে হিজুর ছোটবেলা দেখানো হয়। তখন আমরা জানতে পারি একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে হিজুর সৎ বোন ইনা আর তার সৎ ভাই, যে কিনা ছোট ছিল, তারা সবাই একসাথে ছিল। সেই ছোট ভাই মারা গেছে। ইনা বধির হয়ে গেছে, মানে ইনা কানে শুনতে পায় না। হিজুর মা হিজুর উপর রাগারাগি করতে থাকে, তুই কেন ভালো আছিস, কেন তোর কিছু হলো না? হিজু কিছু বলতে চাইলে তার মা তার মুখ চেপে ধরে। এরপর বলে, হ্যাঁ ঠিক আছে, তুই কোনো কথা বলবি না, আমি বলবো অ্যাক্সিডেন্টের জন্য হিজু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এভাবেই আমরা ভালো জীবন কাটাতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারছো হিজুর মা ঠিক কি ধরনের মানুষ। এরপর সায়ন তার বন্ধুর সাথে টেনিস খেলছিল। তার বন্ধু জিজ্ঞেস করে, তোমার সেই বন্ধুর কি হলো, সে কি তার স্ত্রীর থাই চেক করেছিল? সায়ন বলে, না। তার বন্ধু বলে, এত কিছুর পরেও তার স্ত্রীকে সে চেক করেনি, তার মানে সে তার স্ত্রীকে সত্যিই ভালোবাসে। এদিকে হিজুর বাবাকে এক নার্স বাইরে নিয়ে এসেছিল, কিন্তু সেই নার্স কিছু একটা আনার জন্য তাকে রেখে আবার ভেতরে চলে যায়। ওই সময় আমরা সেই কিডন্যাপারকে দেখতে পাই। এদিকে আমরা সায়নকে দেখি যে কিনা তার পুরো টিমকে নিয়ে কারো একটা ফিউনারেল পার্টিতে এসেছে। ওদিকে সেই কিডন্যাপার হিজুকে ভিডিও কল করে হিজুর বাবার মোবাইল থেকে। হিজু ভিডিও কল ধরলে কিডন্যাপার বলে, আপু কেমন আছো? আমি জানি সে মোবাইলটা তোমার কাছে আছে, তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন তোমার স্বামীকে ব্ল্যাকমেল করছো? আমাকে কারণটা বলো। হিজু বলে, কারণ আমি ডিভোর্স চাই। কিডন্যাপার হাসতে হাসতে বলে, তাহলে তো ভালোই, তাহলে তুমি ওকে কল করতে থাকো, কারণ তুমি আর আমি একই জিনিস চাই। তবে তুমি যদি ওকে কল না করো তখন সে তার হাতে রক্তে মাখা কতগুলো দাঁত দেখায়। এগুলো দেখে হিজু প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর হিজু দৌড়ে তার বাবার হাসপাতালে আসে আর সে দেখতে পায় সেখানে পুলিশও এসেছে। পুলিশ বলে তার বাবা ভালো আছে, এই দাঁতগুলো হয়তো অন্য কারণ। হিজুর বাবা হিজুকে বলে, তোমাকে কিন্তু কল করতেই হবে আপু। বুঝতেই পারছো, মানে কিডন্যাপারের কথাই তার বাবা বলছে। আর হিজু প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর হিজু পুলিশদের সাথে রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই গাড়ি বারবার সিগন্যাল চেঞ্জ করতে থাকে। হিজু তখন ভীষণ প্যানিক হয়ে যায়, তার বমি আসতে থাকে, তাই সে গাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা সায়নকে দেখি, যার কাছে হিজুর বাবার হাসপাতাল থেকে কল এসেছে। সায়ন তার উপরের অফিসারকে বলে যে তার শ্বশুরের কিছু সমস্যা হয়েছে। সে অফিসার বলে, তাহলে তুমি আমাদের সিকিউরিটি গাড়িটা নিয়ে চলে যাও, তুমি তাড়াতাড়ি যেতে পারবে। এদিকে আমরা হিজুকে দেখি যে কিনা চিৎকার করে কাঁদছিল, আর সে মনে মনে বলছিল, আমি এটা কি করে ভেবে নিলাম যে আমার কপালে সুখ আসবে, এই পৃথিবীতে কেউ আমার পাশে নেই। তখনই সে সামনে সায়নের গাড়ি দেখতে পায়। সায়ন হিরোর মতো সেখানে আসে আর পুলিশকে বলে, আপনারা এবার আসতে পারেন, আমি পরে পুলিশ স্টেশনে এসে রিপোর্ট লিখিয়ে যাব। পুলিশ জিজ্ঞেস করে, কিন্তু আমি কি জানতে পারি ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক? সায়ন হিজুকে উঠিয়ে বলে, আমরা একই পরিবার, ও আমার স্ত্রী। এতে তো হিজু একদম অবাক হয়ে যায়। এরপর সায়ন হিজুকে গাড়িতে রেখে এসে পুলিশকে বলে যে দয়া করে আজকের ঘটনাটা বাইরের কাউকে বলবেন না। সে সায়নের সঙ্গে একটা ছবি তুলতে চায়। সায়ন বলে, আমি পুলিশ স্টেশনে এসে আপনার সঙ্গে ছবি তুলছি। সায়ন গাড়িতে এসে হিজুকে বলে সে আগে থেকেই জানে যে তার আসল বাবা কে,
আর সেই নার্সিংহোমের লোকেদের কাছে তার নাম্বার ছিল। এই কারণে তারাই তাকে ফোন করেছিল। সে বলে, এখন থেকে তোমাকে আর তোমার বাবাকে নিয়ে ভাবতে হবে না, ওনাকে আমি অন্য নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, আর তার সকল চিন্তা এখন থেকে আমার। হিজু এবার জোরে জোরে কাঁদতে শুরু করে। সায়ন অবাক হয়ে বলে, তুমি শব্দ করতে পারো? হিজু একদম চুপ হয়ে যায়। সায়ন তাকে একটা রুমাল দেয় আর বলে, তোমাকে দেখতে কি বাজে লাগছে। তবে এরপর সে বলে, আমি কিন্তু একবারও তোমাকে কাঁদতে না করিনি। হিজু এবার আবার জোরে জোরে কাঁদতে শুরু করে। সায়ন গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে ইউরি একটা রেস্টুরেন্টে আসলে সেখানে সে সাঙ্গুকে দেখতে পায়। সে সেখানে বসে সাঙ্গুকে বলে, আমি জানি তুমি আসলে হিজুকে পছন্দ করো, তোমাকে দেখলেই বোঝা যায়। সাঙ্গু বলে, ঠিক আছে, কিন্তু তুমি কি সায়নকে পছন্দ করো? ইউরি বলে, প্রথম প্রথম সে যখন এই নিউজ চ্যানেলে এসেছিল তখন সায়নের সঙ্গে তার প্রথম প্রেজেন্টেশনেই সে অনেক নার্ভাস ছিল আর তার অনেক ভুল হচ্ছিল। এরপরে সে ওয়াশরুম থেকে কেঁদে যখন বাইরে আসে তখন আবার সায়ন তাকে বলে, প্র্যাকটিস করার জন্য আমার কাছে চলে এসো। সায়ন এখানে কিছু ভালো ভালো কথা বলে। ইউরি বুঝতে পারে সায়ন যতটা দেখায় ততটা খারাপ না। ইউরি বলে, তবে এরপরেই জানি না তার কি হলো, হঠাৎ করেই বিয়ে করে নিল। সাঙ্গু বলে, তার স্ত্রীর নাম কি? ইউরি বলে, শুনেছি সে নাকি ডেইলি নিউজ চ্যানেলের চেয়ারম্যানের মেয়ে ইনা। এদিকে সায়ন হিজুকে নিয়ে একটা হোটেলে এসেছে। তে তাকে ফ্রেশ হতে বলে। হিজু ফ্রেশ হয়ে বাইরে আসলে সায়ন বলে, বসো, আমার তোমার সাথে কথা আছে। এরপর সে বলে, আমি কিডন্যাপারকে অনেক আন্ডার এস্টিমেট করেছি। আমি যতটা ভেবেছি সে তার চেয়েও ডেঞ্জারাস। এবার হয়তো আমাকে পুলিশের কাছে যেতে হবে। পুলিশের কাছে গেলে পুলিশ কিন্তু প্রতিটা কোণা খুঁজে দেখবে। তাই এখনো সময় আছে, তুমি যদি আমার কাছে কিছু লুকিয়ে থাকো সেটা আমাকে বলে দাও। তবে হিজু চুপ ছিল। সায়ন বলে, আমি জানি কিছু তো একটা তুমি আমার কাছে লুকাচ্ছ। আমি চাইলে জোর করে কথাটা বের করতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ তুমি আর আমি এতটা ঘনিষ্ঠ না যে একজন আরেকজনের জীবনে দখল দেব। এরপরে সায়নদের ঘরে খাবার আসে। সে হিজুকে বলে, তুমি খেয়ে নাও, আমি বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হিজু তার সাথে যেতে চাইলে সায়ন তার হাত ধরে বলে, তুমি নিজেকে এত প্রেশার দিও না, আমি যেমনটা বলছি তেমনটা করো। এরপর সায়ন তার বাবা মার কাছে আসলে তার বাবা মা জিজ্ঞেস করে, হিজু কোথায়? সায়ন বলে, হিজুর শরীর ভালো না, তাই সে আসতে পারেনি। এরপরে তারা খাবার খেতে খেতে কিছু বিষয় নিয়ে কথা বলছিল। অন্যদিকে হিজু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তবে এরপর তার ঘুম ভাঙতে সে বুঝতে পারে অনেকখানি লেট হয়ে গেছে। সে তাড়াতাড়ি সায়নের বাবা মার কাছে চলে আসে। সায়নের বাবা বলে, মানুষ ছেলের সঙ্গে ছেলের বউ, নাতি নাতনি, এমনকি কুকুর বিড়ালকেও প্রমোশন করে, আর আমরা শুধুমাত্র আমাদের ছেলেকেই প্রমোশন করতে পারি, কারণ আমাদের বউ তো কথাই বলতে পারে না। তোমার বাবা আমাকে ঠকিয়েছে। কথা ছিল তার বড় মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। সায়ন রেগে এখান থেকে উঠে বাইরে এক রিপোর্টারকে ডাকে আর ক্যামেরাটা সেখানে রেখে বলে, আমি এখানে এসেছি, এটা আপনি ছবি তুলে রাখছেন কেন? আপনি কি এটা নিউজের হেডলাইন বানাতে চান নাকি? আমি আপনাকে বলে দিচ্ছি, আমার কাজ ছেড়ে আমি ইলেকশনের কাজে আপনাকে সাহায্য করতে পারবো না। সায়নের বাবা রেগে ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারতে চাইলে সায়ন হিজুকে সরিয়ে ফেলে। এরপরে তার বাবা এসে সায়নের কলার ধরে আর বলে, আমার কথা না শুনলে আমি তোমাকে শেষ করে ফেলবো। সায়ন বলে, পারবেন না, কারণ আমি আপনার ছেলে না। সে তার বাবার হাত ছড়িয়ে দিয়ে নিজের কোটটাকে ঠিক করে হিজুকে নিয়ে সেখান থেকে চলে আসে। লিফটে সায়ন হিজুর হাত ধরেছিল। সে হিজুকে বলে, আমি বাজি ধরে বলতে পারি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও। তুমি এমন একটা মেয়ে যে কিনা নিজের পরিবারের সম্মান বাঁচাতে নিজের বোনের পরিবর্তে আমাকে বিয়ে করেছো। তারপরেও তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে আজে বাজে কথা বলে। উল্টো তুমি তাদেরকে কিছু বলতেও পারো না, কারণ তুমি তো কথাই বলতে পারো না। তবে আমি তোমাকে বলছি, ওনাদের কথায় কখনো মন খারাপ করবে না। ওনারা নিজেদের স্বার্থের জন্য নিজের ছেলে মেয়েদের 1000 বার বিক্রি করে দিতে রাজি আছে। এরপরে হিজু যখন বাড়িতে আসে তখন সে কিডন্যাপারের ফোনটাকে ফেলে দিতে চায়। সে ময়লা নিয়ে বাইরে চলে যেতে চাইলে সায়ন বলে, তুমি কি এটা ফেলতে চাচ্ছ? দাও, আমি ফেলে দিই। তবে হিজু তাকে সেটা দিতে চাইছিল না। তখন তার ফোন বেজে উঠলে হিজু ময়লা নিয়ে আবার ঘরে চলে যায়। ফোনে ডিরেক্টর আর অন্যান্যরা তাকে বেস্ট অফ লাক বলছিল, কারণ কাল হিজুর ইন্টারভিউ আছে। পেছন থেকে সায়ন তাকে বলে, গুড লাক। হিজু বলে, আমি যদি কাল সিলেক্ট হয়ে যাই তাহলে তুমি কি করবে? তোমার বাবা মাকে কি বলবে? সায়ন বলে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ব্যবস্থা করে নিব। পরদিন সায়ন অফিসে গেলে ডোজে তাকে বলে, আমরা রেকর্ডিংটাকে ভালোভাবে দেখছি, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো ওই কিডন্যাপার কোনো ছেলে না মেয়ে, তার বয়স কত হতে পারে, এই সব কিছু আমরা জানতে পারবো। সায়ন বলে, ছেলে না মেয়ে জানার দরকার নেই, আমি জানি ওটা একটা পুরুষ। ডোজে চলে গেলে সেখানে আরেক কলিগ এসে বলে যে আজ সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটাররা আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনি কি আমাদের সাথে থাকবেন? তবে সায়ন এখানে কোনো উত্তর দেয় না। এরপরে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। সেখানে হিজুর ইন্টারভিউ নেওয়া হয়, যেটা ছিল সায়নের একটা ভিডিও থেকে। সায়ন নিজের ক্যাবিনে বসে এগুলো দেখছিল। এরপরই সে সেই ইন্টারভিউ রুমে চলে আসে। সে বলে, হিজু, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। একটু আগে আপনি যে ইন্টারপ্রেট করছিলেন তখন আপনি একটানা বলছিলেন, 1 সেকেন্ডও আপনাকে থামতে হচ্ছিল না, এটা কিভাবে?
হিজু বলে, কারণ এই ভিডিওটা আমার প্র্যাকটিস করা। সায়ন তার আরো অন্যান্য ভিডিও চালাতে বলে। সবগুলোই হিজু অনেক সুন্দরভাবে ইন্টারপ্রেট করছিল। সায়ন বলে, একটা দুইটা ভিডিও প্র্যাকটিস করা সম্ভব, তবে সব ভিডিও প্র্যাকটিস করা সম্ভব না। আমার বলার আগে আপনার হাত নড়ছিল, আপনি কি আমাকে বলবেন এটা কিভাবে সম্ভব? হিজু বলে, কারণ আমি আপনার জন্য পাগল ছিলাম। এটা শুনে সায়নের কলিগ হাসতে শুরু করে। হিজু বলে, আমি অনেকদিন ধরেই এমন একটা চাকরি চাইছিলাম, এই জন্য আমি অনেক প্র্যাকটিস করেছি। আপনার ঠোঁট নড়ানো দেখে আমি বুঝতে পারি আপনি কোন শব্দটা বলতে চাইছেন। সায়ন বলে, আমি যদি সরাসরি কথা বলি আপনি কি ইন্টারপ্রেট করতে পারবেন? হিজু বলে, হ্যাঁ। সায়ন তখন লাইভ কথা বলছিল, আর হিজু সেগুলোকে সাইন ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করছিল, যেগুলো ছিল একদম পারফেক্ট। সায়ন বলে, ঠিক আছে, আর দরকার হবে না। এরপর সে বাইরে চলে আসে। বাইরে এসে সে ভীষণ খুশি ছিল। সে বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি আমাকে এত ভালো করে চেনো। আমি সত্যি তোমাকে অনেক আন্ডার এস্টিমেট করেছি, কিন্তু সত্যি এই কাজে তোমার চেয়ে ভালো আর কেউ নেই। এরপরে হিজুর কাছে সায়নের SMS আসে, যেখানে সায়ন একটা অ্যাড্রেস দেয়, যে নার্সিংহোমে এখন বর্তমানে তার বাবা আছে। হিজু সেই নার্সিংহোমে গেলে বুঝতে পারে এখানে সায়ন এসেছিল। হিজুর বাবা বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি আপনার আর আপনার মেয়েকে দেখে রাখবো। মানে তোমরা বুঝতেই পারছো, হিজুর বাবার সামনে যে যাই বলুক ওর বাবা সেই কথাটাকেই রিপিট করে। এখানে সে সায়নের কথাটাকেই রিপিট করছিল। হিজু বলতে থাকে, আমি এই লোককে বুঝতেই পারি না, কখনো সে নরম, কখনো সে কঠিন, কখনো মনে হয় আমি তাকে চিনি, আবার কখনো মনে হয় একে আমি কখনোই দেখিনি। এদিকে সায়ন হিজুর ছবি দেখছিল। তখন তার মনে পড়ে ছোটবেলায় তারা একটা পার্টিতে গিয়েছিল, সেখানে সে ছাদে ছিল। তখন তার মা খাবার নিয়ে এসে বলে, তুমি এখানে এসে কিছুই খাওনি, এগুলো খেয়ে নাও, আমার ছেলে মাছ পছন্দ করে। সায়ন একটা মাংসের টুকরা মুখে দেয়। এরপরে সায়ন নিচে দেখতে পায় হিজু তার মাকে ইশারায় বলছিল, আমি কিছুই খাইনি। তার মা বলে, সারাদিন খাই না করে একটু তোমার বড় বোনের মতো হওয়ার চেষ্টা করো। কিছুক্ষণ পর হিজু খাবারের একটা প্লেট নিয়ে যেতে থাকলে সায়ন তার হাত ধরে তাকে আলাদা নিয়ে আসে। এরপর নিজের খাবারগুলো তাকে দেয়। হিজু তাড়াহুড়ো করে খেতে গেলে তার গলায় আটকে যায়। সায়ন তার পিঠে হাত রাখে। সায়ন জিজ্ঞেস করে, তোমার নাম কি? হিজু তার হাতে লিখে বলে যে তার নাম হিজু। বর্তমানে সায়ন হিজুর ছবি দেখে বলছিল, তুমি কবে এত বড় হয়ে গেলে হিজু? এরপরে হিজু সায়নকে SMS করে বলে যে বাবাকে ট্রান্সফার করার জন্য ধন্যবাদ। তবে হিজুর কাছে আরেকটা SMS আসে, যেটা ছিল তার বড় বোনের, যেখানে আমরা জানতে পারি তার বড় বোন কোরিয়াতে ফিরে এসেছে। হিজু তখন মনে করে 3 বছর আগে তার মা তাকে বলছিল, তোমার বড় বোন পালিয়ে গেছে, এবার তোমাকে সায়নকে বিয়ে করতে হবে। সে ভীষণ খুশি ছিল। হিজু দেখতে পায় সত্যি তার ঘরেই বিয়ের পোশাক আনা হয়েছে। এরপরে হিজু তার বিয়ের আংটিটা বের করে, যেখানে তার মনে পড়ে যখন সায়ন তাকে আংটিটা পরিয়েছিল তখন সে বলেছিল এর আসল মালিক একদিন ফিরে আসবে, যতদিন না সে ফিরে আসছে ততদিন এই আংটি তুমি দেখে রেখো। হিজু এরপর কিডন্যাপারের ফোনটা আবারও বের করে। এরপরে সায়নের কাছে কিডন্যাপারের কল আসে, মানে হিজুর কল আসে। সে বলে, ইনা ফিরে আসছে, তাই তুমি হিজুকে ডিভোর্স দিয়ে দাও। সায়ন বলে, ফিরে আসছে তো কি হয়েছে? ইনা যেদিন চলে গিয়েছিল সেদিন সে সবার শেষে আমার সাথেই দেখা করেছিল, আর আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল। হিজু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ডিল হয়েছিল? তবে সায়ন এর কোনো উত্তর দেয় না। সায়ন বাড়ি চলে এসেছে, তাই হিজু তাড়াতাড়ি মোবাইলটা লুকিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। সায়ন এসে বলে, কাল একটা পার্টি আছে, আমি কাল পার্টিতে যাব। পরদিন হিজু পার্টিতে আসে। তখন তার মা তাকে নিয়ে যায় আর বলে, তোমার বাবাকে ট্রান্সফার করিয়েছো? হিজু বলে, আপনার জামাই করিয়েছে। তার মা বলে, সায়ন কি করে জানলো তোমার আসল বাবার কথা? যদি চেয়ারম্যান জানতে পারে তখন আমাদের কি হবে? আমি তোমার বাবার ট্রান্সফার হওয়ার একটা টাকাও দেব না। এরপরে সে হিজুর জ্যাকেটটা খুলে বলে, এভাবে বেশি ভালো লাগছে। হিজু বাইরে আসলে দেখতে পায় সায়নকে অনেক মেয়েরা ঘিরে রেখেছে। হিজু একটা ওয়াইনের গ্লাস নিয়ে ছাদে চলে যায়। ওয়াইন খেয়ে সে কিডন্যাপারের ফোন থেকে সায়নকে কল করে আর বলে, তোমার স্ত্রী একদম বোরিং আর তার কোনো গুণ নেই। এরকমই সে নিজের নামে আজে বাজে কথা বলতে থাকে। সায়ন তাকে বলে, আমার স্ত্রী একদমই বোরিং না, আর আমার স্ত্রী খারাপ কিছুই করছে না, সে শুধুমাত্র তার মাকে ভালোবাসে। তুমি আমার স্ত্রীর নামে ভালো করে খোঁজ না নিয়ে তার নামে আজে বাজে কথা বলবে না। হঠাৎ করেই সায়ন ছাদে চলে আসে আর সে হিজুকে কথা বলতে দেখে ফেলে। হিজুও তাকে দেখতে পায়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় পার্টিতে আসার আগে সায়ন পুলিশ স্টেশনে গিয়েছিল রিপোর্ট করতে আর পুলিশের সঙ্গে ছবি তুলতে। এখানে পুলিশরা বলে, আপনার স্ত্রী এখন কেমন আছে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয় ওনার প্যানিক অ্যাটাক এসেছিল। উনি বারবার বলছিল গাড়ি থামাতে আর চিৎকার করেছিল। সায়ন অবাক হয়ে বলে, আপনি কি বললেন? চিৎকার করেছিল? আমার স্ত্রী? এরপরে সায়ন গাড়ির ড্যাশ ক্যামেরায় দেখতে পায় হিজু চিৎকার করে বলছিল গাড়ি থামাতে। সায়ন স্পিডে গাড়ি চালাতে থাকে আর এরপর গাড়ি থামিয়ে সে হাসতে থাকে, কারণ সে জানতে পেরেছে যে হিজু কথা বলতে পারে। আর এখানেই এই পার্টি শেষ হয়ে যায়। তো বলো, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে?
আমি কি এটা কন্টিনিউ করব কিনা। এটা একটা কোরিয়ান ড্রামা আর এটার এপিসোড সপ্তাহে মাত্র 2টা করে আসে। এটাতে কপিরাইটের অনেক ভয় আছে, তাই আমি অনেকগুলো পার্ট দিতে পারবো না। আমি চাই আমি আরেকটা পার্ট দেব, যেটা আসবে জানুয়ারি মাসে। তোমরা বলো ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তী পার্ট নিয়ে কাজ করব, আর যদি ভালো না লাগে তাহলে আমি অন্য ড্রামা নিয়ে আসবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক করো, কেমন লেগেছে সেটা জানিও, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। যারা ড্রামাটি দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।